নমস্কার দর্শক বন্ধুরা, রয়্যাল স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামীকাল ভোর রাত 3:30 ভারতীয় সময় মাঠে নামছে ব্রাজিল গ্রুপ পর্বের তাদের শেষ ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড, এবং এই ম্যাচটা কিন্তু ব্রাজিলের জন্য এই বিশ্বকাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ব্রাজিলের গ্রুপ থেকে শীর্ষস্থান বজায় রেখে রাউন্ড অফ 32-তে জায়গা করে নিতে হয়, তাহলে এই ম্যাচ অবশ্যই জিততে হবে সেলেকাওদের। কিন্তু শুধুমাত্র ম্যাচ জিতলে হবে না, সেই সঙ্গে নজর রাখতে হবে গোল পার্থক্যের দিকে। কারণ একটাই, এই বিশ্বকাপের প্রথম ম্যাচটা মরক্কোর বিরুদ্ধে 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। এই মুহূর্তে যদি লিগ টেবিলে গ্রুপ টেবিলের দিকে তাকানো যায়, তাহলে যেটা দেখা যাচ্ছে, ব্রাজিল এবং মরক্কো তারা সমসংখ্যক ম্যাচ খেলে 4 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে যদিও গোল পার্থক্যের বিচারে এগিয়ে রয়েছে ব্রাজিল, কিন্তু শেষ ম্যাচে মরক্কোর সামনে দুর্বল হাইতি, অর্থাৎ তাদের সামনে সুযোগ রয়েছে গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার। যদি আমরা একটু অঙ্ক কষে দেখি, তাহলে শেষ ম্যাচ মরক্কো যদি 4 গোলে হারায় হাইতিকে এবং ব্রাজিল যদি 1 গোলে স্কটল্যান্ডকে হারায়, তাহলে কিন্তু শীর্ষে থেকে যাবে মরক্কো। অর্থাৎ ব্রাজিলকে স্কটল্যান্ডের বিরুদ্ধেও গোল পার্থক্যের বিচারে বড় ব্যবধানে জিততে হবে, তবেই তারা শীর্ষস্থানে থেকে পরের রাউন্ডে যেতে পারবে। কারণ একই সময় দুটি দল মাঠে নামছে এবং দুটি দলের ম্যাচের দিকে কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকরা নজর রাখবে। ব্রাজিলের সমর্থকদের হয়তো নজর থাকবে ম্যাচ স্কটল্যান্ড বনাম ব্রাজিলের দিকে, কিন্তু স্কোর বোর্ডের দিকে নজর রাখবে ব্রাজিলিয়ান সমর্থকরা হাইতি আর মরক্কো ম্যাচের। কারণ সেই ম্যাচের ফলাফল বলে দেবে ব্রাজিল শীর্ষে থেকে পরের রাউন্ডে যাচ্ছে নাকি দ্বিতীয় স্থানে থেকে, নাকি তৃতীয় স্থানে থেকে। কারণ যদি স্কটল্যান্ডের বিরুদ্ধে কোনোভাবে কার্লো আনচেলত্তির দল পা হরকায়, পয়েন্ট নষ্ট করে, তাহলে কিন্তু তৃতীয় স্থানে থেকে তাদেরকে পরবর্তী রাউন্ডে যেতে হবে। যদিও এই মুহূর্তে ব্রাজিলের কাছে উইন উইন পজিশন এবং তাদেরকে ম্যাচটা জিততেই হবে। শুধু জিততে হবে না, অবশ্যই গোল পার্থক্য বাড়িয়ে রাখতে হবে। যদি এইবারের বিশ্বকাপে স্কটল্যান্ডের পারফরমেন্স দেখি, তারা কিন্তু এখনও পর্যন্ত সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি। দুর্বল হাইতির বিরুদ্ধে তারা জয় পেয়েছিল, মরক্কোর বিরুদ্ধে হার, এবং সেই জায়গা থেকে স্কটল্যান্ড অবশ্যই পিছিয়ে থেকে এই ম্যাচটায় মাঠে নামবে। কিন্তু এই যে মরণবাচন ম্যাচ, ব্রাজিলের যে ইম্পর্ট্যান্ট ম্যাচ, সেই ম্যাচের আগে ব্রাজিলিয়ান শিবিরে কিন্তু একাধিক সমস্যা ভিড় করে রয়েছে। কোচ কার্লো আনচেলত্তির মাথায় চিন্তার পাহাড় বলা যেতে পারে। কারণ হাইতির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন শুরুতেই চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন রাফিনিয়া, এবং এই রাফিনিয়ার জায়গায় প্রথম একাদশে কে জায়গা পাবেন তা নিয়ে একটা প্রবল দোলাচল চলছে, এবং কোচ কার্লো আনচেলত্তি প্রথম পছন্দ হিসেবে অবশ্যই রায়ানের নাম জানিয়েছেন। কিন্তু দ্বিতীয় বা তৃতীয় পছন্দের নাম যারা রয়েছেন তাদেরকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেখানে অবশ্যই গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং লুই হেনরিকের নামটা উঠে আসছে। ফলে প্রথম একাদশে কে শুরু করবেন রাফিনিয়ার পরিবর্ত হিসেবে, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ রাফিনিয়া এমন একজন ফুটবলার, তার বিকল্প ভাবা কোনো কোচের জন্যই সহজ কাজ নয়। আমরা যদি স্কটল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচের প্রথম একাদশের দিকে তাকাই, অবশ্যই আলিসন বেকার তিনি প্রথম পছন্দই হবেন। কারণ শেষ দুটো ম্যাচে আলিসন দুর্দান্ত পারফর্ম করেছেন এবং তিনি অবশ্যই গোল দুর্গ আগলানোর জন্য কোচ কার্লো আনচেলত্তির ভরসার অন্যতম নাম। যদি ডিফেন্স লাইনের দিকে তাকাই, অবশ্যই দুই স্টপার গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং মার্কুইনহোস, এই দুজনই সেন্টার ব্যাক হিসেবে খেলবেন। দুই সাইড ব্যাক হিসেবে আমরা শেষ ম্যাচে দেখেছিলাম রাইট ব্যাকে ড্যানিলো এবং লেফট ব্যাকে আলেক্সান্দ্রো। কিন্তু এই আলেক্সান্দ্রো তিনি হলুদ কার্ডের আওতায় রয়েছেন, একটি হলুদ কার্ড দেখেছেন। যদি স্কটল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে আবারও হলুদ কার্ড দেখতে হয় তাকে, তাহলে কিন্তু রাউন্ড অফ 32 ম্যাচটা মিস করতে হতে পারে তাকে। এই একই হলুদ কার্ডের আওতায়, একই সমস্যার জায়গায় রয়েছেন ক্যাসেমিরো, তার নামের পাশেও একটি হলুদ কার্ড লেখা রয়েছে। ফলে এই দুই ফুটবলারকে অবশ্যই বাঁচিয়ে রাখতে চাইবেন কোচ কার্লো আনচেলত্তি। তবে ডিফেন্সে সেভাবে অপশন কম ব্রাজিলিয়ান কোচের কাছে। সেক্ষেত্রে বাঁদিকে যে আলেক্সান্দ্রোকে দিয়ে শুরু করাবেন সে কথা বলাই যায়। ডান দিকে কিন্তু ইভানেসের শুরু করার সম্ভাবনা খুবই কম, কারণ প্রথম ম্যাচে ইভানেসকে দিয়ে শুরু করিয়েছিলেন মরক্কোর বিরুদ্ধে, সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। তাই ড্যানিলোকে দিয়েই শুরু করাবেন কোচ কার্লো আনচেলত্তি। মাঝ মাঠের জায়গাটা যদি দেখি, তাহলে অবশ্যই ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস এবং লুইস পাকুয়েতা,
এই তিন ফুটবলারই মিডফিল্ডটাকে সামলাবেন। সেক্ষেত্রে ক্যাসামেরোর নামের পাশে যেহেতু একটি হলুদ কার্ড রয়েছে, হয়তো প্রথমার্ধে যদি ব্রাজিল এগিয়ে যায়, যদি লিড নিয়ে নিতে পারে, তাহলে ক্যাসামেরোকে তুলে নিতে পারেন, সেই জায়গায় বিকল্প ভাবনা ভাবতে পারেন। যদি আমরা আক্রমণ ভাগ দেখি, ভিনিসিয়াস জুনিয়রের কিন্তু কোনো বিকল্প নেই, কারণ ভিনিসিয়াস জুনিয়র ইতিমধ্যেই 2টি গোল করেছেন এবং সেই সঙ্গে কিন্তু অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে। সব মিলিয়ে বলা যেতে পারে ভিনিসিয়াস জুনিয়র এমন একজন ফুটবলার যিনি এই ব্রাজিলিয়ান দলের অন্যতম স্টার, এবং শুধুমাত্র যে স্টার তাই নয়, তিনি কিন্তু এই দলের চালিকা শক্তি, এই দলের অন্যতম সেরা ফুটবলার। ফলে আনচেলত্তির ভরসার অন্যতম জায়গা কিন্তু ভিনিসিয়াস জুনিয়র। লেফট উইংয়ে তাকে নিয়ে কোনো বিকল্প নেই। রাইট উইংয়ে রাফিনিয়ার জায়গায় রায়ানের শুরু করার সম্ভাবনাই সব থেকে বেশি, এবং স্ট্রাইকারে যার নাম, তাকে নিয়ে তো বেশি কথা আলোচনা হবেই না, তিনি হলেন ম্যাথিয়াস কুনিয়া। কারণ তিনি আগের ম্যাচেই 2টো গোল করেছেন। প্রথম ম্যাচে ম্যাথিয়াস কুনিয়াকে দিয়ে না শুরু করিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন কার্লো আনচেলত্তি। সেই জায়গায় ম্যাথিয়াস কুনিয়াকে দিয়েই শুরু করাবেন। যদি পরবর্তীকালে, অর্থাৎ নেইমার জুনিয়র, যাকে নিয়ে প্রবল আলোচনা সমালোচনা হয়েছে, যিনি বিশ্বকাপের স্কোয়াডে প্রথমে থাকবেন কি থাকবেন না তা নিয়ে অনিশ্চয়তা ছিল, যদিও বা নেইমার জুনিয়রের নাম দেখা গেল ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, তারপর তিনি চোট পেলেন, তারপর সংশয় শুরু হলো সেই নেইমারকে নিয়ে কার্লো আনচেলত্তি সহ ব্রাজিল দল আমেরিকাতে আসবেন কিনা। দেখা গেল কার্লো আনচেলত্তি তাকে নিয়েই বিশ্বকাপ খেলতে এলেন। তারপরে প্রথম 2টি ম্যাচের সময় অনুশীলনেই দেখা গেল না নেইমারকে। যত সময়ে যাচ্ছে ব্রাজিলিয়ান সমর্থকদের অপেক্ষা বাড়ছে যে নেইমার কবে মাঠে নামবেন, এবং শেষ পর্যন্ত যা জানা গেছে যে স্কটল্যান্ড ম্যাচই হয়তো এই বিশ্বকাপে নেইমারের অভিষেক ম্যাচ হতে পারে, এবং সেখানে কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকরা তাকিয়ে রয়েছেন যে কোথায় খেলাবেন কার্লো আনচেলত্তি নেইমারকে, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় নাকি স্ট্রাইকার পজিশনে। যেটা বলা হচ্ছে, যেহেতু ক্যাসেমিরোর একটি হলুদ কার্ড রয়েছে এবং মিডফিল্ডে ক্যাসেমিরো খেলছেন, সেক্ষেত্রে ক্যাসেমিরোকে বাঁচিয়ে রাখতে প্রথমার্ধে ব্রাজিল যদি লিড তুলে নেয়, যদি একটু হলেও চাপ কমে যায় ব্রাজিলিয়ান দলে, সেই জায়গায় কিন্তু নেইমার জুনিয়রকে ব্যবহার করা হতে পারে। কারণ কার্লো আনচেলত্তি পরিষ্কার বলেছেন, নেইমারকে আমি একদমই চাপ দিতে চাইছি না, কারণ নকআউট স্টেজে গিয়ে নেইমারকে বেশি প্রয়োজন হবে এই দলের, তাই তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। সেই কারণেই হয়তো দ্বিতীয়ার্ধের শেষ 20-30 মিনিট নেইমারকে মাঠে দেখা যেতে পারে। তবে যে পরিবর্তনগুলো কার্লো আনচেলত্তিকে আনতে হচ্ছে এই ম্যাচে, সেটা কিছুটা হলেও কিন্তু ফোর্সড চেঞ্জ, এবং সেই ফোর্সড চেঞ্জের জন্য কিন্তু একটু হলেও কার্লো আনচেলত্তি চাপে থাকবেন স্কটল্যান্ড ম্যাচের আগে। তবে সমস্ত কিছু মিলিয়ে পরিসংখ্যানের বিচারে বলা যায় এই ম্যাচে ধারে ভারে অনেকটাই এগিয়ে ব্রাজিল। স্কটল্যান্ড কিন্তু তুলনামূলকভাবে দুর্বল দল, তবে পরিসংখ্যান দিয়ে ফুটবল হয় না, মাঠের লড়াই মাঠেই খেলতে হয়, আমরা জানি। আর এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাজিল, স্কটল্যান্ড, মরক্কো সকলের জন্য, কারণ স্কটল্যান্ডের কাছেও হাতছানি রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার, মরক্কোর কাছে হাতছানি রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার, এবং ব্রাজিলের কাছে তো রয়েছেই। সব মিলিয়ে সকলেই তাকিয়ে রয়েছে আজ ভোর রাতের গুরুত্বপূর্ণ 2টি ম্যাচের দিকে। ব্রাজিলিয়ান সমর্থকরা তো বটেই, ফুটবল প্রেমীদেরও নজর থাকবে সেলেকাওদের এই গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে। এখন দেখার, স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করে নিতে পারে কিনা কার্লো আনচেলত্তির দল। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।